বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসসি এলেন্সারের এলেন্স কিনুট থেকে অ্যামোনিয়াম মেরুটিকাম বা অ্যামোনিয় রেমিডিটি নিয়ে আজকে আলোচনা স্যার করব। মাইক্রোফোনটা অন করতে হবে। ও দুঃখিত দুঃখিত, আজকে সব এলোমেলো হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এসসি এলেন্সারের এলেন্স কিনুট থেকে অ্যামোন মিউরিটিকাম বা অ্যামোনিয় রেমিডিটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম মিউরিটিকাম, সংক্ষেপে এএমএম, কমন নেম সল অ্যামোনিয়া, আর সাইন্টিফিক নেম NH4Cl। নন্দনাথ স্যারের চার কথাগুলো আমরা একটু দেখি। স্থূলকায় ব্যক্তি অথচ হাত পা শীর্ণ, মানে সে স্থূলকায় মানে কি, মোটা সুটা, কিন্তু হাত পাগুলো তার শীর্ণ মানে চিকন। তাহলে এমন মিউরের হাত পার কথা বললেন আমাদের নন্দনাথ স্যার। স্থূলকায় ব্যক্তি অথচ হাত মোটা, কিন্তু হাত পাটা তার শীর্ণ। সর্দি সাধারণত তরল ও ঘরঘরে। সর্দিটা তার কেমন, তরল ও ঘরঘরে। তার যে নাক থেকে সর্দি পড়ে সেটা তরল এবং গড়গড় করে। তৃতীয় কথা, নাভি মূলে বেদনা, পরিবর্তনশীল মল, মলত্যাগের পরও কুণ্ঠন। তাহলে তার নাভির গোড়ায় ব্যথা করে এবং তার মলটা পরিবর্তনশীল। কেমন পরিবর্তনশীল সেটা বিস্তারিত মনে নেই আমার, তো এরকম হতে পারে, একবার কোষ্ঠকাঠিন্য, একবার নরম, বা একবার সবুজ, একবার হলুদ, এরকম হতে পারে। আর মলত্যাগের পরও তার একটা কুণ্ঠন থাকে, মলত্যাগের একটা ব্যাগ থেকে যায়। আর ঋতুকালে উদরাময় হয়, যখন ঋতুস্রাব হয় তখন উদরাময় হয়, ডায়রিয়া হয়। তো আমরা নন্দনাথ স্যারের চার কথা দেখলাম এমন মিউর। তো আমরা এলএনস কিনুটে আমরা মডালিটিতে এখানে কোনো অ্যাগ্রাভেশন এমুলেশন নেই। তো এখানে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে আমরা এখানে কিন্তু যখন কম্বাইন্ড ম্যাটেরিয়ামেটিকা যেটা তৈরি করছি আমি, সেখানে কিন্তু এখানে অ্যাগ্রাভেশন এমুলেশনগুলো অ্যাড করছি এবং ব্র্যাকেটে সেই লেখকের নামটা লেখা থাকবে, আমরা কোন বই থেকে কোনটা নিলাম। তো কম্বাইন্ড ম্যাটেরিয়ামেটিকাটা এভাবেই থাকবে যে প্রত্যেকটা লাইন রেফারেন্স সহ থাকবে, কোন বই থেকে কোনটা নেওয়া হয়েছে। তো আমরা কনস্টিটিউশনে চলে যাচ্ছি। এমন মিউর রেমেডিটির স্পেশালি অ্যাডাপ্টেড টু দোজ হু আর ফ্যাট অ্যান্ড স্লাগিশ অর বডি লার্জ অ্যান্ড ফ্যাট বাট লেগস ঠো দিন, যে কথাটা আমাদের নন্দনাথ স্যার কিছুক্ষণ আগে পড়লাম, যে বডিটা লার্জ অ্যান্ড ফ্যাট বাট লেগস ঠো দিন, কিন্তু পাগুলা ঠো দিন, খুব সরু। স্পেশালি অ্যাডাপ্টেড টু দোজ, কাদের জন্য এটা বিশেষভাবে উপযোগী, হু আর ফ্যাট, যারা মোটা, এবং স্লাগিশ, তারা মোটা, তাদের শরীরটা মোটা, স্লাগিশ, আর বডি লার্জ অ্যান্ড ফ্যাট, বডিটা মোটা, ফ্যাটও মোটা বললেন, আবার বডিটা লার্জ, লম্বা, এবং মোটা, ফ্যাট মোটা, দুইবারই ফ্যাট বললেন। এখানে কিন্তু সেকেন্ড গ্রেড সিমটম এটা, বডি লার্জ অ্যান্ড ফ্যাট, বডিটা লম্বা এবং মোটা, আর বড় বোঝাচ্ছেন, বড় সড়ো বডি এবং স্বাস্থ্য টাস্থ্য ভালো। বাট লেগস ঠো দিন, কিন্তু পা দুটা কিন্তু ঠো দিন, খুবই সরু। এটা আমাদের নন্দনাথ স্যার দেখেন কি বলেছেন, স্থূলকায় ব্যক্তি অথচ হাত পা শীর্ণ। আমি কিন্তু এখানে মার্কিং করে দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন যে স্থূলকায় ব্যক্তি, প্রথম কথাটা, এমন মিউরের প্রথম কথাটাই স্থূলকায় ব্যক্তি অথচ হাত পা শীর্ণ। আমরা কনস্টিটিউশনের মধ্যে এটা আমাদের এলেন স্যার বলেছেন যে বডি লার্জ অ্যান্ড ফ্যাট বাট লেগস ঠো দিন, শরীরের উপরে যাদের, এই যে এখানে সেকেন্ড গ্রেড সিমটম, শরীরের উপরের দিকটা বড় ও মোটা, কিন্তু পায়ের দিকটা, পায়ের অংশ সরু, সেই সব লোকদের উপযোগী। তো পায়ের অংশ সরু, শুধু সরু না, হ্যাঁ, অত্যাধিক সরু, অনেকটা সরু, চিকন, যেহেতু ঠো দেওয়া রয়েছে, তো অনুবাদটা সঠিকভাবে দেওয়া হয়নি। আমি তাড়াহুড়া করে আজকে আর সেই ওয়ার্ড ফাইলটা ওপেন করতে পারিনি, আমি PDF ফাইল ওপেন করেছি, তো কারেকশনটা করা হলো না। তো কনস্টিটিউশনটা আমরা দেখলাম কেমন থাকবে, তাহলে মোটা সুটা, বড় সড়ো বডি, কিন্তু পা দুটা সেই তুলনায় অনেক চিকন, সরু, শীর্ণ। উপরের দিকে তাহলে মোটা সুটা, লম্বা বডি, স্বাস্থ্য ভালো, কিন্তু পা দুটা সেই তুলনায় কি থাকবে, অত্যন্ত চিকন। তাহলে এটা স্বাভাবিকভাবে আমাদের নজরে আসার কথা, বডির তুলনায় পা অত্যন্ত চিকন, শুধু চিকন না, অত্যন্ত চিকন, খুব চিকন, যেহেতু ঠো দিন বলা হয়েছে। তো এটা সেকেন্ড গ্রেড সিমটম আমরা দেখলাম, আমরা এটা মনে রাখবো। নোজ চ্যাপ্টারে চলে যাচ্ছি। ওয়াটারি এক্রিট কোরাইজা করোডিং দি লিপ। তো ওয়াটারি এক্রিট কোরাইজা, ওয়াটারি মানে তার যে 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 কোরাইজাটা, সেটা পানির মতো সর্দি, এবং যে এক্রিট মানে ঝাঁঝালু,
এবং কোলোডিং দি লিপ, সর্দিতে ঠোঁট হেজে যায়, সর্দিতে ঠোঁটটা হেজে যায়। হেজে যাওয়াটা স্যার বিস্তারিত ব্যাখ্যা একটু বলবেন প্লিজ। আর আমি যেটা বুঝতে পেরেছি যে ওখানে ওই যে সর্দি পরিষ্কার করতে করতে ওই জায়গাটার উপরের যে স্কিনের উপরে একটু মানে জায়গাটা কেমন যেন একটু উপরে ছাল উঠে যাওয়া একটা ভাব। তো এটা পানির মতো সর্দি, ঝাঁঝালু, সর্দিতে ঠোঁটটা হেজে যায়, এটা এলিয়াম সিফাতেও রয়েছে। তো আমরা এখানে আর এর পূর্বে আর আমরা পার্থক্য করার মতো পাইনি। তো এই দুইটা লাইন আমি আমাদের ডাক্তার আহমেদ শফিক স্যার মহোদয়কে ডিফারেন্স করার জন্য, তুলনামূলক কম্পারেটিভ আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার এখানে অ্যালিয়াম সেফার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা নিয়ে আমি যদি একটু বলি। আমার কথা শোনা যাচ্ছে স্যার আজকে স্যার? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, শুনতে না পেলে অবশ্যই আমাকে বলবেন, হ্যাঁ। অ্যালিয়াম সেফার, আমরা অ্যালিয়াম সেফার ব্যাপারটা আমি সেদিন বলেছিলাম কেমন হেজে যাওয়ার ব্যাপার, জানি না আপনাদের কতজনের মনে আছে। দেখুন, অ্যালিয়াম সেফার সম্পর্কে আমরা যদি জানতে যাই, অ্যালিয়াম সেফার সর্দিজনিত ব্যাপার হলো এরকম, নাক থেকে যে জল আসবে সেটা হবে অনেকটা গরম জলের মতো হবে, হ্যাঁ, অনেকটা গরম জলের মতো হবে। সেটা হাজাজনক বলতে মানে ওই জায়গাটা দেখা যাচ্ছে যে আপনি যে কথাটা বলেন, স্কিনের উপরে একটা দেখা যাচ্ছে যে লাল একটা প্রলেপ পড়ে যাবে, দেখা যাচ্ছে সেখানে ক্ষতের মতো সৃষ্টি হয়ে যায়, আর এরকম একটা ব্যাপার। তো এইটা অবস্থা দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে আজকে যে মেডিসিন অ্যামোনিয়র এবং এটাতেও আছে। তাহলে সর্দিটা কেমন, জলের মতো হাজাজনক, ঠোঁট হেজে যায়, এই কথাটা বলা হয়েছে। এখন অ্যালিয়াম সেফার ব্যাপারটা দেখুন, অ্যালিয়াম সেফার হচ্ছে বৃদ্ধি হবে গরম ঘরে এবং সন্ধ্যায়, গরম ঘরে সন্ধ্যায় বৃদ্ধি হবে। আর এখানে দেখুন আমাদের ইয়েতে অ্যামোনিয়রের নির্দিষ্ট মডালিটিসের কথা এখানে বলা হয় নাই, ঠিক আছে। এরকম ক্ষেত্রে সর্দি ব্যাপারগুলোতে নির্দিষ্টভাবে এখানে বলা হয় নাই। তবে এখন আমরা যেটা দেখবো কি, যে এরা হচ্ছে গরম ঘরে এবং সন্ধ্যায় হচ্ছে অ্যালিয়াম সেফার বৃদ্ধি পায় এবং রন্ধনশালাতে বৃদ্ধি পায়। আর একটা মনে রাখবো, রান্নাঘরে গেলে তার এটা বৃদ্ধি পায়, ঠিক আছে। আর এটা হচ্ছে খোলা বাতাসে বা ঠান্ডা ঘরে গেলে আবার উপশম পায়। এই ব্যাপারগুলো আমরা একটু অ্যালিয়াম সেফার ক্ষেত্রে মনে রাখবো, ঠিক আছে। আর অ্যালিয়াম সেফার ব্যাপারটা গতদিনে বলেছিলাম, এর হচ্ছে তরুণ সর্দি, যেটা তরুণ সর্দিতে কি হবে, নাকে প্রচুর পরিমাণ হচ্ছে জল ঝরবে, ঠিক আছে। ইহার রোগী চোখ হতে জল পড়া আছে, কোথায় থেকে, চোখ থেকে জল পড়ে। এর যখন সর্দি যখন লাগে, সর্দির ব্যাপারগুলোতে কি হয়, নাকটা হেজে যায় কিন্তু চোখের জলে কিন্তু গালটা হেজে যায় না, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছিলাম আর একটা, আমরা এই হাজাজনক ব্যাপারটা দেখেছিলাম আমরা আর একটা মেডিসিনে। কোন মেডিসিন একটু বলুন তো? চোখের জলে চোখ বা চোখের আশেপাশে যে গাল আছে সেগুলি হেজে যায়, কোন মেডিসিনে আমি পড়েছিলাম গতদিনে? আপনাদের কারো মনে আছে? ইউফ্রেসিয়া। কে বললেন? নাজরিন আক্তার। নাজরিন আক্তার, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি মনে রেখেছেন। তাইলে দেখা যাচ্ছে ইউফ্রেশিয়াতেও কিন্তু সর্দি আছে, কিন্তু ইউফ্রেশিয়াতে সর্দি থাকলেও তাদের হচ্ছে চোখ থেকে জল পড়ার প্রবণতাটা বেশি এবং সেই ক্ষেত্রে চোখের জলে গালটাল হেজে যায়, চোখের কিনারা হেজে যেতে পারে। কিন্তু আমাদের হচ্ছে ইয়েতে অ্যালিয়াম সিফাতে নাক থেকে যে জল ঝরবে সেটা হেজে যাবে হাজাজনক, কিন্তু চোখ থেকে যেটা আসবে সেটা কিন্তু হাজাজনক নয়। এরা জলে ভেজার পরবর্তীতে অসুখ হতে পারে, অনেকে রাস্টক্সের সাথে এটা করতে পারে। রাস্টক্সের হাত পায়ে চাবানো কামড়ানো ব্যথা আছে, ঠিক আছে, কিন্তু এটাতে হাত পায়ে চাবানো কামড়ানো ব্যথা অতটা নেই, তুলনামূলক কিছুটা আছে।
খুব বেশি না। গাস্টক্সে পেশেন্ট গুলো ছটফট করে স্থির থাকতে পারে না, এক জায়গায় চুপচাপ থাকতে পারে না, ঠিক আছে। এদের হচ্ছে পায়ের গোড়ালিতে সেদিন বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, কার মনে আছে এটা একটু বলুন তো। পায়ের গোড়ালিতে বা পা ঘটিতে একটা অ্যালিয়াম শেপের একটা লক্ষণ বলেছিলাম, কার মনে আছে? জুতো পরে ফসকা পরে। জি, জুতা পরে যদি ফুসকা যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই অ্যালিয়াম শেফার কথা মনে করব, যেটা আমাদের হচ্ছে এমন মেয়েরে কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। এগুলি ব্যাপারগুলোর দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। তো এভাবে আমরা এই জায়গাতে একটু পার্থক্য করে নিতে পারবো, ঠিক আছে। ঠিক আছে স্যার, সামনের দিকে একটু এগিয়ে যান স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি আপনার কথা মতো সেই মেডিসিনগুলোতে গিয়ে গিয়ে আমি সবাইকে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়েছি স্যার। আমি এলিয়াম সেবাতে গিয়েছিলাম, আবার আপনি একটা মেডিসিনের কথা বলেছিলেন স্যার, ভুলে গেলাম, ওটাতেও গিয়েছিলাম। সালাউদ্দিন স্যার, আপনি কি হারিয়ে গেছেন? সরি স্যার, সরি স্যার, আমি মিউট অবস্থায় ছিলাম, সরি স্যার। স্যার আমরা এমন মিউর রেমিডিটি নোজ চ্যাপ্টারটা দেখলাম, এখন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমটা দেখবো। আমরা এসসিএলএন স্যার এলএন স্কিনুর থেকে এমন মিউর রেমিডিটি পড়ছি, এর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমটা কেমন। obstinate constipation accompanied by much flatus, তাহলে তার দুর্দম্য একটা কনস্টিপেশন থাকে। obstinate constipation accompanied by, সেই সাথে কি থাকে, much flatus। ফ্লেটাস মানে কি? বায়ু নিঃসরণ, অধবায়ু, যেটা বায়ু নিঃসরণ বলি আমরা, সেটা প্রচুর পরিমাণে মাছ এই কিসের সাথে থাকে? দুর্দম্য কুষ্ঠবদ্ধতার সাথে এই প্রচুর বায়ু নিঃসরণটা থাকে তার, এমন মিউরের। আর হার্ড ক্রাম্বলিং স্টুল রিকোয়ার গ্রেট এফোর্ট ইন এক্সপালশন। তো মলটা কেমন তার? শক্ত, ক্রাম্বলিং স্টুল, ভেঙে বের হয়, আর মল ত্যাগে অত্যন্ত বেগ দিতে হয়। রিকোয়ার গ্রেট এফোর্ট, তার প্রয়োজন হয়, রিকোয়ার হয় গ্রেট এফোর্ট মানে চেষ্টা, অনেক চেষ্টা করতে হয়। ইন এক্সপালশন, মলটা ত্যাগ করতে তার অনেক বেগ দিতে হয়। ক্রাম্বল ফ্রম দি ভার্জ অফ এনাস, এবং মলদ্বারের মুখ হতে মল টুকরো টুকরো হয়ে বের হয়। তাহলে ক্রাম্বল কথাটার অর্থ হলো টুকরো টুকরো হয়ে ভেঙে বের হওয়া, যেটা প্রথমে বলেছেন হার্ড ক্রাম্বলিং স্টুল, আবার বললেন ক্রাম্বল ফ্রম দি ভার্জ অফ এনাস, এনাস থেকে সেটা টুকরো টুকরো হয়ে বের হয়। এনাসের মুখ থেকে, মলদ্বারের মুখ থেকে, ভার্জ অফ এনাস, মলদ্বারের মুখ থেকে সেটা ক্রাম্বলিং হয়ে টুকরো টুকরো হয়ে বের হয়, যেটা ম্যাগমিউরেও রয়েছে। তাহলে এমন মিউরেও রয়েছে, ম্যাগনেসিয়াম মিউরিটিকামেও রয়েছে। এই যে মলটা টুকরো টুকরো হয়ে বের হয়। আর ভেরি ভেরি ইন কালার, মানে ভেরি করে, এটা মানুষ বলে না যে ভেরি করে, এটা সঠিক বলা যাচ্ছে না, এটা ভেরি করে মানে কি? এটা পরিবর্তনশীল, উঠানামা করে। ভেরি ইন কালার, কালারটা উঠানামা করে মানে পরিবর্তন হয়, রংটা পরিবর্তনশীল, এই মলের রংটা, পায়খানার রংটা। নো টু স্টুলস এলাইক, দুইবারের মল একই রকম হয় না, যে একবার পায়খানা করলো পরবর্তীতে আবার পায়খানায় গেলে দ্বিতীয়বার, তখন আগের মল আর পরের বারের মল একরকম হবে না। নো টু স্টুলস এলাইক, দুইবারের মল একই রকম হয় না, যেটা পালসিটিলাতে রয়েছে। রংটা, মলের রংটা পরিবর্তনশীল, এক এক সময় এক এক রকমের মলের রং থাকে পায়খানার সময়। তারপর হেমোরয়েডসের কথা বলা হচ্ছে। হেমোরয়েডসটা, এই পুরো লাইনটাই হেমোরয়েডসের ব্যাপারে বলা হয়েছে। এখানে একটু যদি অপেক্ষা করতেন, আমি এই ওখানে কিছু কিছু ভুল রয়ে যাচ্ছে, যেটা পরবর্তীতে আবার মনে থাকে কিনা আমি একটু এখনই এটা একটু ঠিক করে দিতাম। একটু অপেক্ষা করেন, আমি যে আমার যে ওয়ার্ড ফাইলটা রয়েছে সেটা একটু ওপেন করছি, কারণ এখানে অনেক ভুলভ্রান্তি পরে মনে থাকবে না।
তো এখানে এখানে যে কথাটা ছিল আমরা পড়ছিলাম, এই যে এই লাইনটা এখানে জায়গা থাকা সত্ত্বেও এই পাশে চলে এসেছিল, আমি এটা ঠিক করে দিলাম। তো হেমোরয়েডস নিয়ে এই পুরো লাইনটা বলা হচ্ছে অর্শরোগ নিয়ে। আমরা অ্যামোনিও রেমেডিটি এসিএলএস আর এলএনএস থেকে পড়ছি, আপনারা জানেন। এর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে চ্যাপ্টারটা সেটা পড়ছি। এখানে হেমোরয়েডসের কথা বলা হয়েছে সম্পূর্ণ লাইন জুড়ে। হেমোরয়েডসের পরে কোলন চিহ্ন রয়েছে। হেমোরয়েডসটা সোর অ্যান্ড স্মার্টিং, সেখানে ক্ষতবত এবং চিরিক মারা একটা ব্যথা। সোর মানে ক্ষতবত, স্মার্টিং মানে চিরিক মারা ব্যথা থাকে হেমোরয়েডসের মধ্যে। অর্শের মধ্যে কি থাকে? ক্ষতবত, চিরিক মারা ব্যথা থাকে। উইথ বার্নিং অ্যান্ড স্টিংিং ইন দি রেকটাম ফর আওয়ার্স আফটার স্টুল। সেই সাথে কি থাকে? যে ক্ষতবত এবং চিরিক মারা ব্যথা, সেই সাথে কি থাকে? উইথ বার্নিং অ্যান্ড স্টিংিং ইন রেকটাম, জ্বালা করে, এবং স্টিংিং মানে হুল ফুটানোর মতো একটা ব্যথা। ইন দি রেকটামের মধ্যে জ্বালা করে এবং হুল ফুটানো একটা ব্যথা। ফর আওয়ার্স আফটার স্টুল, আফটার স্টুলের পরেও ফর আওয়ার্সের সাথে এস রয়েছে, মানে এটা প্লুরাল নাম্বার। তাহলে এখানে কয়েক ঘন্টা পর্যন্ত, আফটার স্টুল মানে মলত্যাগের পরেও কয়েক ঘন্টা পর্যন্ত সেই তার রেকটামটা কি করে? বার্নিং এবং স্টিংিং, জ্বালা করে এবং ফুল ফুটানোর মতো একটা ব্যথা থেকে যায় মলত্যাগ করার কয়েক ঘন্টা পরেও। তাহলে হেমোরয়েডসটা কেমন? ক্ষত এবং চিরিক মারা ব্যথা তো রয়েছে, সেই সাথে কি আছে? যে মলত্যাগ করার কয়েক ঘন্টা পরেও সেই রেকটামের মধ্যে তার একটা জ্বালা এবং হুল ফুটানোর মতো ব্যথা থেকে যায় মলত্যাগের কয়েক ঘন্টা পরেও। তাই অবস্থাটা খুবই মানে বিব্রতকর, একটা মানে খুবই কষ্টকর একটা অবস্থা। এটা এসকিউলাস হিপে রয়েছে, সালফারেও রয়েছে। এই যে মলত্যাগের কয়েক ঘন্টা পরেও মলদারটা জ্বালা করে এবং হুল ফুটানোর মতো ব্যথা থাকে পায়খানা করার অনেকক্ষণ পরেও, সেটা কিন্তু এসকিউলাস হিপ এবং সালফারেও রয়েছে। আরও তাহলে টোটাল 3টা রেমেডিতে রয়েছে। এমন কার্ভ না এমন মিউর এবং এসকিউলাস হিপ সালফার, এই 3টা। তো স্পেশালি আফটার সাপ্রেসড লিউকুরিয়া, বিশেষ করে শ্বেতপ্রদর চাপা পড়ার পর অর্শরোগ হলে উপযোগী। তার লিউকুরিয়াটা, সে যদি অন্য কোনো লিউকুরিয়া হয়েছিল, লিউকুরিয়া ইতিহাস যদি পায় যে লিউকুরিয়া হয়েছিল আপনার কখনো, যে হ্যাঁ লিউকুরিয়া কীভাবে ভালো হয়েছিল, যে এলোপ্যাথিক বা অন্য কোনো পদ্ধতিতে হোমিওপ্যাথি ছাড়া ভালো হয়েছিল, তো সেক্ষেত্রে লিউকুরিয়াটা সাপ্রেসড হয়েছে। তো সেখান থেকে যদি তার এই অর্শরোগটা হয়, লিউকুরিয়া সাপ্রেসড করে হয়ে যদি লিউকুরিয়া হয়, বিশেষ করে শ্বেতপ্রদর চাপা পড়ার পর যদি অর্শরোগ হয়, তাহলে এটা উপযোগী। তাহলে আমরা এটা দেখলাম যে হেমোরয়েডসটা কেমন থাকবে এটার ব্যাপারে। তাহলে আমরা আমাদের আমির ইসলাম শফিক স্যারের কাছে চলে যাব ইনশাল্লাহ। স্যার, তাহলে এখানে আপনি কাম্বল ফ্রম ভার্জ অফ এনাস, যে মলদার থেকে টুকরো টুকরো হয়ে বের হয়, এটা ম্যাগনেসিয়াম মিউরিটিকামের সাথে তুলনা করতে বলা হয়েছে স্যার। আচ্ছা, আমি একটু ম্যাগনেসিয়াম ইউর সম্পর্কে যদি বলি, ম্যাগনেসিয়াম ইউর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম ইউরের প্রথমে একটু ব্যাপারগুলো মানে একটু বলে রাখি। সেটা হচ্ছে এদের যদি সমুদ্রে কখনো স্নান যদি করে, সেটা হচ্ছে তার অসহ্য হয়ে যায়। তার ফলে তার কোনো যদি রোগ যদি হয়, সমুদ্র স্নানে যদি কোনো রোগ যদি হয়, সেই ক্ষেত্রে এই আপনার ম্যাগনেসিয়াম ইউরটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আর ম্যাগনেসিয়াম মিউরের পেশেন্ট হচ্ছে দুধ অসহ্য, দুধ তার সহ্য হয় না। আর একটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে, সেটা হচ্ছে এদের লিভারের সমস্যা থাকে এবং সেই সাথে প্রচুর পরিমাণ কোষ্ঠবদ্ধতা থাকে। কোষ্ঠবদ্ধতার কথা আমরা এই যে অ্যামোনিওরের এখানে গিয়ে আমরা বুঝতে পেরেছি, কোটেশন দিয়ে যেটা দেওয়া আছে। ব্যাপারটা একটু দেখুন, আমি কয়েকটা বিষয়গুলো একটু নোট দিয়ে তারপর আমি এটা কথাটা বলবো। দেখুন এখানে এই রোগীর মানসিক সিমটম গুলোর মধ্যে যদি দেখি, তাহলে এর হচ্ছে শব্দ সহ্য করতে পারে না, ঠিক আছে? এবং এই কোনো শব্দ যদি হয়, সেই সাথে তার মানে মাথা ছিঁড়ে ফেলার মতো একটা ব্যথার কথা বলা হয়েছে। এবং সেটা হচ্ছে উন্মুক্ত বায়ুতে এবং কোথাও চলাফেরা যদি করে, তাহলে এটা বৃদ্ধি পায়। চাপে গরম কাপড় দিয়ে বাঁধলে এটা একটু আরাম পায়। হ্যাঁ, সেই সাথে এর মাথায় ঘাম থাকতে পারে। এগুলি মনে রাখবেন, উত্তাপ এবং চাপে সেগুলি হচ্ছে উপশম হবে। এই ব্যাপারগুলো একটু ম্যাগনেসিয়াম ইউরের ক্ষেত্রে মনে রাখবেন, ঠিক আছে? এদের
মলের ব্যাপারটা যদি বলি, তাহলে মলের ব্যাপারটা হলো ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি এই সমস্যাটা হয়ে থাকে। সেটা হচ্ছে যখন ছোট বাচ্চাদের দন্ত উদ্গমন হবে, অর্থাৎ দাঁত যখন উঠবে, সেই সময় তার এই কোষ্ঠবদ্ধতা সবচেয়ে বেশি দেখা যায়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এই কোষ্ঠবদ্ধতা ছাগল বা ভেড়ার যে আমরা যেটা বলি, মল বলি, এর মতো গুটি গুটি মল থাকে, এবং এই মলগুলি এসে মানে মলদ্বারে এসে সেগুলি কি হয়, ভেঙে ভেঙে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে দেখুন এখানে আমরা পার্থক্যটা কিভাবে করে নিব। পার্থক্যটা করে নিব যে এর হচ্ছে দুধ সহ্য হয় না, একটা ব্যাপার। সমুদ্র স্নানে যদি দেখা যাচ্ছে যে কোনো কুফলে যে কোনো রোগ হয়ে গেলে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ম্যাগনেসিয়াম ইউরের কথা মনে রাখতে পারি। আর এর কোষ্ঠবদ্ধতার ধরনটা কি, আমরা দেখব কি যে এই রোগী ছোট বাচ্চাকে আমাদের যখন যখন আসবে, চেম্বারে যখন আসবে, বাচ্চা বসে আছে, আপনার ডেস্কে একটা থাবা দেন, জোরে করে একটা চপটা আঘাত করেন, দেখবেন যে শব্দ হবে, বাচ্চাটা আটকে উঠবে, অনেকটা বোরাক্সের মতো। ঠিক আছে, তো বোরাক্সের ভীতি আর এই ভীতিগুলোর মধ্যে একটু পার্থক্য থাকবে। বোরাক্সের পেশেন্ট গুলো দেখা যাচ্ছে আর ওদের মুখে ঘা থাকে সাধারণত, এদের মুখে ঘায়ের কথা এরকম ইতিহাস পাওয়া যায় না। হ্যাঁ, তবে এদের যে রোগ, সেটা হচ্ছে কোথায়, উন্মুক্ত বায়ুতে এবং হচ্ছে চলাফেরা করলে বৃদ্ধি পায়। তো এখানে অ্যাগ্রাভেশন অ্যামোলারেশন কথা এখানে বলা হয়েছে এই ম্যাগনেসিয়াম মেয়রে, কিন্তু এমন মেয়রে এরকম কিন্তু বলা হয় না। আমরা এখানে পার্থক্যটা এই জায়গাতে করে নিতে পারবো। আর এদের হচ্ছে কোষ্ঠবদ্ধতা দেখুন নির্দিষ্ট করে বলা হয়েছে কোথায়, শিশুদের যখন দন্ত উদ্গমন হয় সেই সময় হচ্ছে কোষ্ঠবদ্ধতা থাকে। সেই কোষ্ঠবদ্ধতা কেমন হবে, ছাগলের যে মল, সেই মলের মতো গুটি গুটি মল হবে, এবং মল দেরে আসে সেগুলি হচ্ছে কি হবে, ভেঙে ভেঙে বাইর হবে। ঠিক আছে, সেই সাথে তার মলদ্বারে যন্ত্রণা থাকবে, বাচ্চাদের মলদ্বারে যন্ত্রণা থাকবে। ঠিক আছে, এগুলি থেকে আমরা ব্যাখ্যা করে মানে পার্থক্য করে নিতে পারবো। আর বড়দের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, এদের হচ্ছে লিভারের কারণে দেখা যাচ্ছে বুকে ব্যথা হয়, এবং সেই ক্ষেত্রে হৃদকম্পনটা হতে পারে। নড়ে বেড়ালে মানে যখন এই ক্ষেত্রে যখন নড়ে চড়ে বেড়াবে, তখন এই ক্ষেত্রে কিন্তু আবার কমবে। এর আগে দেখলাম যে অন্যান্য রোগের ক্ষেত্রে সঞ্চালনে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যখন বুকের ব্যথা হবে লিভার জনিত সমস্যার কারণে, সেই ক্ষেত্রে একটু নড়াচড়া করলে সে হচ্ছে কি পাবে, একটু উপশম পাবে। এদের শিশু এবং বাচ্চা, বৃদ্ধ লোক যাই কেন না হোক, এরা হচ্ছে দিনের বেলা ঘুমাতে বেশি পছন্দ করে, রাত্রে গরমের জন্য তার নিদ্রা হয় না, অনিদ্রা হয়। ঠিক আছে, এবং সে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু উদ্বেগজনক কিছু স্বপ্ন দেখতে পারে। এই ব্যাপারগুলো দেখবো। এবং ওরা যে এদের হয়তো ক্ষুধা থাকে না, মুখের স্বাদ হচ্ছে হয়ে যায়, একটু বাজে হয়ে যায়, স্বাভাবিকের চেয়ে আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে মুখ থেকে পচা ডিমের গন্ধ পাওয়া যেতে পারে। বুঝতে পেরেছেন? এই হলো আমাদের এমন কাজ, সরি, ম্যাগনেসিয়াম ইউরেটিকা। ঠিক আছে, আর তার পরবর্তীতে আমাদের আর একটা মেডিসিন সম্পর্কে বলা হয়েছে এখানে। স্যার কি বলা হয়েছিল এখানে, একটু সেন্টেন্সটা একটু পড়লে ভালো হয়। স্যার দুইবারের মল একই রকম হয় না, দুইবারের মল একই রকম হয় না, মানে একবারে মলের রংটা পরিবর্তনশীল। আচ্ছা, এখন ব্যাপারটা হলো দেখুন, এখন এই যে মল যে টুকরো টুকরো হয়ে পড়ছে, এবং দুইবার একবার মল ত্যাগ করার পরবর্তীতে মল ত্যাগটা এটা একটু আলাদা হওয়ার কথা এখানে বলেছে। তা আমরা দেখবো যে এখানে এমন মেয়রের রুগী আর পালসেটিলার রুগী, আমরা হচ্ছে দৈহিক গঠন থেকেই আমরা এটা পার্থক্য করে নিতে পারবো। এমন মেয়রের কথাটা বলা হয়েছিল যারা মোটা এবং অলস টাইপের। ঠিক আছে, এরকম লোক, এবং দেহের উপরের অংশ হচ্ছে মোটা সোটা বা বড়, কিন্তু নিম্নাঙ্গ কি সরু। পালসেটিলাতে এরকম পাওয়া যায় না। আর পালসেটিলার পেশেন্ট গুলো হয় এরা সহসায় কেঁদে ফেলে, অভিমানী হয়, শোক প্রবণতা, এরা হচ্ছে সান্ত্বনা চায়, মনে করে ওকে কেউ এসে ওর দুঃখের সময় একটু সান্ত্বনা দিক, সান্ত্বনা না দিলে তার রোগটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো থাকে। আর পালসেটিলা সাধারণত এরকম ভাবে মনে রাখাটা সহজে, নরেন্দ্রনাথে পড়েছিলাম, অল্পতেই রুষ্ট অল্পতেই তুষ্ট, রুষ্ট তুষ্ট, অল্পতেই তাকে সন্তুষ্ট করা যায়, আবার অল্পতেই সে অভিমান করে। আর অল্পতে অভিমান করে ঠিক আছে, কিন্তু সে অভিমান তার থাকে না, অল্পতেই তার অভিমানটা ভেঙে যায়। এগুলি ব্যাপারগুলোর সাথে আমরা হচ্ছে পায়খানার এই পার্থক্যটা করে নিতে পারবো। আমরা সহসাই এমন মিউরের সাথে পালসেটিলা পার্থক্যটা করে নিতে পারবো। ঠিক আছে না স্যার? জি স্যার।
আচ্ছা, আমরা যদি তার পরবর্তীতে কোথায় অশ্বরোগী কোথায় জানি ডিফারেন্স করতে বলা হয়েছিল স্যার জি একটু। স্যার, এই যে স্যার মলত্যাগের পরেও তার কয়েক ঘন্টা পর্যন্ত এই মলদারটা স্যার জ্বালা করে এবং একটা হুল ফুটানো ব্যথা থাকে। আচ্ছা, আমরা যদি দেখি স্কুইলাস হিপের কথা যদি আমরা যদি বলি, এখানে অর্শরোগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আমাদের হচ্ছে স্কুইলাস হিপ। আর স্কুইলাস হিপের হচ্ছে মলদ্বারে একটা পূর্ণতা বোধ থাকে, মনে হয় সেখানে কয়েকটা তীক্ষ্ণ খোঁচা দিয়ে সেখানে বিধা হচ্ছে এরকম অবস্থায়, ঠিক আছে। এরা বিষণ্ণ থাকে, সহজেই রেগে যায় এবং ধীরে ধীরে আবার শান্তও হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে এর জ্বালা থাকে, সেই সাথে হচ্ছে এদের পৃষ্ঠ ব্যথা থাকে। মলদ্বারের সমস্যার সাথে এদের পৃষ্ঠ ব্যথা মানে পিঠের ব্যথা থাকে, এবং কোটি অর্থাৎ কোমর বা নিতম্বেও হচ্ছে এই ব্যথাটা বেশি থাকে। তাহলে আমরা এটা দেখব কি, এদের মল হলো কেমন হবে, শক্ত হবে, শক্ত হবে, শুষ্ক তৎসহ দেখা যাচ্ছে কি হবে, মলদ্বারে একটা পূর্ণতার অনুভূতি, যে পূর্ণতার অনুভূতিটা আমাদের এমন মেয়রে নাই। মলদ্বারে কয়েক ঘন্টা যাবত হচ্ছে যন্ত্রণা সেই সাথে থাকবে, এমন মেয়রেও এখন যন্ত্রণা আছে, এখানেও যন্ত্রণা আছে। তাহলে একটা পূর্ণতা বোধ এটাতে আছে আর ওটাতে পূর্ণতা বোধ নেই। একটা ব্যাপারটা আমরা একটু সহসায় করে নিতে পারি, ঠিক আছে। এখানে আর একটা ব্যাপারগুলো দেখুন, এখানে বলেই দেওয়া হয়েছে এদের যে মলদ্বারে জ্বালা এবং সেই সাথে পৃষ্ঠদেশে যে ব্যথার কথা যেটা বলা হচ্ছে, সেই সাথে একটা শীত অনুভবের একটা লক্ষণ থাকে, যে ওর মনে হচ্ছে যে পৃষ্ঠদেশে একটা মানে ঠান্ডা ঠান্ডা অনুভূতি থাকে, ঠিক আছে। এই ব্যথার কারণে রোগী হচ্ছে তার মেরুদণ্ডটাকে দুর্বল মনে করে। এই পৃষ্ঠ ব্যথা দেখা যাচ্ছে কোথায় একটু ঘুরে বেড়ালে বা হালকা সামনের দিকে নুয়ে পড়লে এটা হচ্ছে বৃদ্ধি পায়, ঠিক আছে। এই ব্যাপারগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করে, এমন মেয়রের সাথে তো আনাদার হচ্ছে শারীরিক গঠনগুলো আমরা নিয়ে তো এমনি ডিফারেন্স করতে পারি। আমরা এই ব্যাপারগুলোতে দেখা যাচ্ছে সহসা পার্থক্য করে নিতে পারবো, ঠিক আছে। তার পরবর্তীতে স্যার আর একটা মেডিসিন মনে হয় বলা হয়েছে এখানে, সালফার মনে হয় না স্যার। জি স্যার, সালফার। আচ্ছা, সালফার, সালফার সম্পর্কে আমরা অতীব সহজে আমরা ধরে নিতে পারি সালফারের ব্যাপারটা কি। সালফারের মলত্যাগ হয় সাধারণত খুব ভোরবেলা, সকালবেলা বিছানা থেকে উঠতে হয় তার মলত্যাগের বেগ নিয়ে, এবং সালফারের মলটা কেমন হয়, অনেকটা লম্বা হয়, ঠিক আছে, মোটা লম্বা একটা হার্ড স্টুল হবে। এটা হচ্ছে তার সালফারের একটা বিশেষ লক্ষণ। আমরা এটা সহসায় মনে রাখতে পারি, ঠিক আছে। সকালবেলা কি হবে, তার মলত্যাগের একটা অভ্যাস থাকবে, ভোরবেলা তার ঘুমটা ভাঙার সাথে সাথে তাকে অবশ্যই কোথায় যেতে হবে, টয়লেটে যেতে হবে। এবং সেই সাথে কি হবে, আমাদের সালফারের পেশেন্ট অনেকটা হচ্ছে ঘাড় কুঁজো হয়, ঘাড় কুঁজো বলে আমাদের এলাকাতে, সামনের দিকটা একটু নুয়ে পড়ার মতো ঘাড়টা আর কি একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপারটা কি, এদের স্নান অসহ্য হয়, কারণ স্নানে তার বৃদ্ধি হয়। কেন এই স্নানটা হচ্ছে তার অসহ্য, তার গায়ে হালকা হালকা জ্বর অনুভূতি থাকে। এবং সালফারের রোগীর একটা আমার বাস্তব সিমটম যেটা বলি আমি, সেটা হচ্ছে পাঠ্যপুস্তকে আমি এটা কখনো এরকম ভাবে পড়ি নাই, এদের গায়ে হচ্ছে একটু ওই যে বিচি বিচি টাইপের একরকমের চর্মরোগ থাকে। সেটাকে আমাদের আমাদের এলাকার ভাষাতে এটা জার কাঁটা বলে। আমি এটা মেডিকেলি নেম আমি কোনোদিন জেনে আপনাদেরকে জানাবো আর কি, ঠিক আছে। সালফারের পেশেন্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ দাঁড়িয়ে থাকতে তার খুব কষ্ট হয়, ঠিক আছে। এই একটা ব্যাপার। আর সালফারে জ্বালা থাকে, হাতের তালাতে জ্বালা থাকে, পায়ের তলাতে জ্বালা থাকে, মাথার চাঁদিতে জ্বালা থাকে, ঠিক আছে। এবং সেগুলিতে সে কি করে, এই যে জ্বালার কারণ সেগুলিতে সে ঠান্ডা চায়। এবং সালফারের রোগীর হচ্ছে ঠোঁটটা লাল টকটকে লাল থাকে, ঠিক আছে। দূর থেকে মনে হবে যে ঠোঁটে লিপস্টিক দিয়ে আছে। ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে যাই কেন না হোক, ওরা যখন আসবে ওদের ঠোঁটটা খুব টকটকে লাল থাকবে। এগুলি দ্বারা দেখবো। শিশু বাচ্চা যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের শিশু বাচ্চারও সেম কন্ডিশন থাকে, ঠোঁটটা লাল থাকে, এবং শিশু বাচ্চাদের অনেক সময় মলদ্বারে কিছু ক্ষত হয়, সেই ক্ষতগুলো লাল টকটকে থাকে, সেখানে সালফার দিয়ে ব্যর্থ হবেন না আশা রাখা যায়, ঠিক আছে। এবং এদের যে গায়ের যেটা স্রাব বা গন্ধ যেটা আসবে, সেটা একটা টকটক একটা গন্ধ ভাব থাকে। আর এটা গন্ধের ব্যাপার এটা। আর সরি নামে তো থাকে দুর্গন্ধ।
এরা আমি বলি গন্ধ, সুরিনামে হলো দুর্গন্ধ। এই সালফারের গন্ধটা তাও মেনে নেওয়া যায়, সালফারের আর সুরিনামের দুর্গন্ধ বিশ্রী একটা ব্যাপার, ঠিক আছে, এরকম ব্যাপার। আর বেলা 11টার সময় এদের ক্ষুধার একটা উদ্বেগ থাকবে, আমরা এটা জানি, ঠিক আছে। আর বলেই দিয়েছি তাদের যে মূল ব্যাপারটা এখানে, মলটা কেমন থাকবে বলেছি, মলটা থাকবে কি বৃহৎ মল থাকবে এবং সে খুব কষ্টে সেটা বের হতে হয়। বৃহৎ মল অনেকে দেখাতে লাইকোপোডিয়ামের সাথে মিলে ফেলে। এখানে লাইকোপোডিয়ামের ফার্স্ট পার্ট হচ্ছে হার্ড এবং একটু লং হতে পারে, কিন্তু পরের পার্টটা হচ্ছে নরমাল হয়, ঠিক আছে। লাইকোপোডিয়ামের ব্যাপারগুলো আমরা জানি, বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে একটা রোগ বৃদ্ধির ব্যাপারগুলো থাকে, তার মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে, ইত্যাদি ইত্যাদি গুলো থাকে। যাই হোক, লাইকোপোডিয়াম নিয়ে এখানে কথা নাই। তো এই হলো আমাদের সালফার, ঠিক আছে। স্যার সামনে একটু এগিয়ে যান স্যার। ধন্যবাদ স্যার। আমরা অ্যামোনিয়াম রেমেডিটি ACLS আর NS নোট থেকে পড়ছিলাম। আমরা এর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল চ্যাপ্টারটি সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি এখানে যে সে মল ত্যাগ করার পর কয়েক ঘন্টা পর্যন্ত তার মলদ্বারে জ্বালাকর এবং হুল ফুটার মতো একটা ব্যথা থাকে, যেটার সাথে আমরা অ্যামোনিয়াম এসকিউলাস সালফারের পার্থক্য শুনলাম। আমরা এখন অ্যামোনিয়ামের ফিমেল জেনিটালিয়াটা দেখব। এখানে প্রথমেই বলা হয়েছে লিউকুরিয়া, লিউকুরিয়ার পরেই দেখেন একটা কোলন চিহ্ন রয়েছে, তার মানে এই সম্পূর্ণ লাইনটাই লিউকুরিয়ার ব্যাপারে বলা হয়েছে। তো লিউকুরিয়াটা কেমন স্যার বারবার বলবেন না, যেহেতু শুরুতেই বলে দিয়েছেন লিউকুরিয়া। তো লিউকুরিয়াটা কেমন? লাইক হোয়াইট অফ এগস, লাইক হোয়াইট অফ এগ মানে ডিমের সাদা অংশের মতো, ডিমের সাদা অংশের মতো। আর প্রিসিডেড বাই গ্রিপিং পেন অ্যাবাউট দি নেভেল, প্রিসিডেড বাই গ্রিপিং পেন অ্যাবাউট দি নেভেল, ব্রাউন। এটা পরের, এটা এখান এই পর্যন্ত এটা এই সম্পূর্ণটা একটা সেমিকোলনের ভিতরে, এই পর্যন্ত একটা সেমিকোলনের ভিতরে। তাহলে এখানে কি বলা হচ্ছে, আমরা একটা সেমিকোলন থেকে আরেকটা সেমিকোলন আমরা পড়ব। তো ডিমের সাদা অংশের মতো শ্বেতপ্রদর, লাইক হোয়াইট অফ এগ, প্রিসিডেড বাই গ্রিপিং পেন অ্যাবাউট দি নেভেল, এবং স্রাব শুরুর আগে নাভির চারদিক কামড়ায়। গ্রিপিং পেন কামড়ানো ব্যথা, নাভির নেভাল অ্যাবাউট দি নেভাল মানে নাভির চারদিকে একটা কামড়ানো ব্যথা থাকে স্রাব শুরুর আগে, এই লিউকুরিয়ার সময়। লিউকুরিয়া যখন হয় তার আগে, লিউকুরিয়া শুরুর আগে নাভির চারদিকে কামড়ায়। এবং বলা হচ্ছে ব্রাউন স্লিমি পেইনলেস, ব্রাউন স্লিমি পেইনলেস আফটার এভরি ইউরিনেশন, আফটার এভরি ইউরিনেশন, প্রত্যেক মূত্রত্যাগের পরে কি হয়? ব্রাউন স্লিমি পেইনলেস। এই যে লিউকুরিয়াটা সেটা কেমন? ব্রাউন বাদামি রঙের, এবং স্লিমি মানে পিচ্ছিল, এবং পেইনলেস ব্যথার শূন্য স্রাব, ব্যথা নাই, স্রাবের সাথে ব্যথা নাই, এবং প্রতিবার মূত্রত্যাগের পরে এটা বের হয় এই স্রাবটা। এটা কিন্তু সেকেন্ড গ্রেড সিম্পটম আপনারা দেখতে পাচ্ছেন। আফটার এভরি ইউরিনেশন, প্রত্যেকবার যতবার সে প্রস্রাব করে ততবারই তার এই লিউকুরিয়াটা বের হয়, প্রতিবার মূত্রত্যাগের পরে প্রদর স্রাব। এই বাংলাটা এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, প্রতিবার মূত্রত্যাগের পরে, যতবার প্রস্রাব করে তারপর সে সময় তার প্রস্রাবের পরে, আফটার, যেহেতু আফটার মানে পরে, প্রতিবার মূত্রত্যাগের পরেই তার এই প্রদস্রাবটা হয়। তো এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। আমরা এই একটি লক্ষণের উপরেও দিতে পারবো ইনশাল্লাহ, এরপরে আমাদের শফিক স্যার বলবেন। তারপর লিউকুরিয়াটা দেখলাম, লিউকুরিয়াটা কেমন? ডিমের সাদা অংশের মতো, এবং যখন স্রাব শুরু হয় তখন নাভির চারদিকে কামড়ানি ব্যথা থাকে, আর তার স্রাবের রংটা বাদামি রঙের, পিচ্ছিল, ব্যথা শূন্য, ব্যথা থাকে না, এবং বাদামি রঙের থাকে, পিচ্ছিল থাকে। আর প্রত্যেকবার প্রস্রাবের পরে তার এই লিউকুরিয়াটা হয়। তো এটা দেখলাম আমরা, লিউকুরিয়াটা দেখলাম। ডিউরিং মিনসেস, এখন বলা হচ্ছে মাসিকের সময় তার কি হয়? ডিউরিং মিনসেস, ডিউরিং মানে ওই মুহূর্তটা, মাসিকের যে একটা নির্দিষ্ট সময় বোঝাতে, অনেকটা সময়। ডিউরিং মিনসেস মানে অনেক, এই মাসিকের সময় ব্যাপী তার কি হয় মাসিকের সময়কালে। ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, ব্লাডি ডিসচার্জ ফ্রম দি বয়েলস। তাহলে ডায়রিয়া অ্যান্ড ভমিটিং এটা কিন্তু সেকেন্ড গ্রেড সিম্পটম। ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, ব্লাডি ডিসচার্জ ফ্রম দি বয়েলস। তাহলে কি হয় ঋতুকালে? ডিউরিং মিনসেস, ঋতুর সময় কি হয়? উদরাময় ও বমি হয়, ডায়রিয়া অ্যান্ড ভমিটিং হয়, ডায়রিয়া হয়, বমিও হয়। ব্লাডি ডিসচার্জ ফ্রম দি বয়েলস, এবং সেই সাথে
সে ওই পায়খানার সাথে তার রক্ত যায়, সে সময় অন্ত্র হতে রক্তস্রাব হয়। বয়েলস মানে এখানে স্যার পায়খানায় বোঝাচ্ছে, তাই না স্যার? মানে তার পায়খানার সাথে ব্লাডি ডিসচার্জ হয়, মানে রক্তাক্ত পায়খানা হয় আর কি, ব্লাডি ডিসচার্জ ফ্রম দি বয়েলস, যেটা ফসফরাসেও রয়েছে। নিউরালজিক পেইন ইন দি ফিট, তাহলে একটা স্নায়বিক ব্যথা থাকে কোথায়? পায়ে। ওই সময় পায়ের পাতায় স্নায়ুশুল, মানে পায়ের পাতায় একটা স্নায়বিক ব্যথা হয়। ফ্লো মোর প্রফিউস এট নাইট, প্রফিউস মানে কি? প্রচুর। ফ্লোটা এই যে ডিউরি মিন্সের, আমরা এখন মিন্সের কথা বলতেছি, মাসিকটা, এই মাসিক স্রাবটা এই ফ্লো, এটা ফ্লো বলতে মাসিক স্রাবটা বোঝাচ্ছে। ফ্লো মোর প্রফিউস মানে এই ফ্লোটা বেশি প্রবাহিত হয় কখন? এট নাইট, রাতে এই মাসিক স্রাবটা বেশি হয়, বেশি বের হয়। তো আমরা এখানে সেকেন্ড গ্রেড সিমটমটা মনে রাখবো যে মাসিকের সময় তার ডায়রিয়া এবং বমি হয়, এবং তার যে পায়খানার সাথে রক্ত মিশ্রিত পায়খানা বের হয়, তার যেটা ফসফরাসের সাথে আমরা পার্থক্য করবো। এবং এই যে রাতে যে তার ফ্লোটা বেশি হয়, এটা ভবিষ্যটার সাথে পার্থক্য করতে বলা হয়েছে। অন লেইং ডাউন, যদি শুয়ে থাকলে বেশি হয় তাহলে ক্রিওজুট, এটা মানে এটার সাথে মানে সম্পর্কিত না, কিন্তু স্যার এখানে বোঝানোর জন্য এটা বলেছেন। অন লেইং ডাউন ক্রিওজুট, শুয়ে থাকলে ক্রিওজুট, এটাই যে শুয়ে থাকলে ক্রিওজুট, মানে শুয়ে থাকলে তার ঋতুস্রাবটা বেশি হয়, বেশি বের হয়। আর রাতে বেশি হলে তাহলে ভবিষ্যটার সাথে আমরা অ্যামোনিউরের পার্থক্য করব। তো স্যার আমি আপনাকে অনুরোধ করছি, এখানে আমাদের যে এই যে ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, ব্লাডি ডিসচার্জ ফ্রম দি বয়েলস, এই যে ডিউরিং মিনসেসের সময় যে তার হয় পাতলা পায়খানা এবং বমি হয়, এবং পায়খানার সাথে রক্ত মিশ্রিত পায়খানা থাকে, এটা ফসফরাসের সাথে তুলনামূলক একটু আলোচনা অনুরোধ করছি। জি স্যার, জি স্যার, জি স্যার, এটা যদি দেখি একটু লক্ষ্য রাখুন, সেটা হচ্ছে আমরা ফসফরাসকে আমরা কিভাবে চিনি? ফসফরাসকে চিনার এখন খুব সহজ একটা উপায় আছে। আমাদের অ্যামোনিউরের পেশেন্ট আমরা মোটা নিম্নাংশ সরু, ঠিক আছে? আর ফসফরাসের ব্যাপারগুলো যেটা দেখবো, এরা সহসায় কি হবে? লম্বা হয়ে যাবে। বয়সের তুলনায় দেখা যাচ্ছে এরা অনেক বেশি লম্বা এবং খুব সুন্দর, এদের চোখগুলো খুব সুন্দর, গায়ের বর্ণটাও সুন্দর, ঠিক আছে? চোখের পাতা পাতলা থাকবে এবং চোখগুলো কটা কটা থাকবে, ঠিক আছে? এরকম ব্যাপারগুলো থাকবে। এদের বুদ্ধি থাকবে তীক্ষ্ণ বুদ্ধি, অন্যান্য বাচ্চা বা অন্যান্য মানুষের চাইতে এর বুদ্ধিটা থাকবে খুব তীক্ষ্ণ, ঠিক আছে? এদের স্বভাবটা থাকবে খুব কোমল, এবং এরা কি থাকবে? অতি ক্রিয়াশীল। এরা সহসায় অলস বসে থাকতে পারে না, এরা বিভিন্ন রকম কাজ নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজের চিন্তা এদের মাথায় ঘুরে বেড়ায়, ঠিক আছে? এদের অনেক সময় শারীরিক এবং মানসিক অসুস্থতাও দেখা যেতে পারে। এদের পেটের মধ্যে কিছুটা খালি খালি ভাব, এই খালি ভাবের কারণে যখনই সে জল পান করবে, ঠিক আছে, সেই জল পান করার পরবর্তীতে একটু পরে যখন গরম হয়ে যাবে সে জলটা পেটের মধ্যে গেলে, তখন দেখা যাচ্ছে সেটা কি হবে? বমি হয়ে উঠে আসবে। এই বমি হয়ে যখনই উঠে আসবে, তখন কি হবে? আবারও তার শীতল জলপানের যে ইচ্ছা, অর্থাৎ ফসফরাসের যদি শীতল জলপানে অভ্যস্ত, ঠিক আছে, সেটি শীতল জলপান করতে চাইবে, ঠিক আছে? এই একটা ব্যাপার। পিপাসা হলো খুব বেশি থাকে, আর গর্ভাবস্থায় জল দেখলে আবার বমি আসে। এক্ষেত্রে গরম জলে হাত রাখলে আবার বমি হয় গর্ভ অবস্থাতে। এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করবো। এখন ফসফরাসের মলের ব্যাপারটা দেখি। ফসফরাসের মলটা হচ্ছে হুর হুর করে বের হয়, ঠিক আছে? বাধা বিঘ্ন নাই, হুর 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 করে বের হবে, জলের মতো মল। তাতে সাবুদানার মতো অথবা চর্বির মতো একটা পদার্থ ভাসে উপরে। কেমন? সাবুদানা অথবা চর্বির মতো একটা পদার্থ ভাসে, ঠিক আছে? এদের যেটা বমিটা যেটা হবে সেটা কেমন হবে? গরম ভাব হবে, হ্যাঁ? আর মলটা হচ্ছে গরম মল হয়, সেক্ষেত্রে মলদারটা হেজে থাকে বা হা হয়ে থাকে, হ্যাঁ? সহসায় মলদারটা হা হয়ে আসে, এই কারণে হর হর করে বের হবে, কোনো বাধা বিঘ্ন নেই, ঠিক আছে? সর্বদা এই মলটা কি হবে? চুয়ে চুয়ে পড়তেছে, এরকম অবস্থা। আবার কোষ্ঠকাঠিন্য এটাতে আছে, শুধুমাত্র হর হর হয়ে বের হয়েছে, মলদার যে ফাঁকা হয়ে আছে মল বাইরে সেটা না, অনেক সময় কোষ্ঠবদ্ধতাও থাকে। যখন কোষ্ঠবদ্ধতা যখন থাকে, এদের কোষ্ঠবদ্ধতা কম্পেয়ার করা হয়েছে কুকুরের মলের সাথে। কুকুরের মল যেমন কেমন হয়? এদের কুকুরের মল হচ্ছে লম্বা হয়,
সেই সাথে সরু হয়, শুষ্ক এবং শক্ত হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে যে আমরা ফসফরাসের মলে পাবো। ঠিক আছে, এটা ছিল ফসফরাসের সাথে আমাদের হচ্ছে এই অ্যামোনিয়মের পার্থক্যটা এখানে ছিল। হ্যাঁ, আর তার পরবর্তীতে কি বলা হয়েছে স্যার? স্যার এখানে আহ, রজস্রাব রাতে বেশি হয়, যেটা বহিষ্ঠার আচ্ছা, সাথে তুলনা করতে বলা হয়েছে। গতকালকে আমরা বহিষ্ঠা সম্পর্কে হালকা একটু টাচ দিয়েছিলাম মনে হয়, তাই না? বহিষ্ঠার শিশু একটু তোতলামি ভাব থাকে। ঠিক আছে, এবং যারা একটু বয়স্ক হয়েছে, বয়স্ক মহিলা, এই বয়স্ক মহিলাদের ক্ষেত্রে কি থাকে, ওরা হচ্ছে বিয়ে করে নাই, এরকম যদি মহিলা যদি পাওয়া যায়, তাদের যদি মানে হৃদকম্পন জনিত কোনো রোগ যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে বহিষ্ঠা প্রথমে স্মরণ করার উচিত। ঠিক আছে, আমরা এটা বলেছিলাম। আর এখানে বলা হয়েছে যে রজস্রাব রাতে বেশি হয়। ঠিক আছে না? দেখেন, এদের হচ্ছে দিনের বেলা রজস্রাব হয় না বা ঋতুস্রাবটা হয় না। অনেকটা ম্যাক কার্ভে আমাদের এই ব্যাপারটা আমরা দেখেছিলাম মনে হয়, না স্যার? ম্যাক কার্ভেও তো আমরা দেখেছিলাম না? ম্যাক কার্ভেও আমাদের হচ্ছে গতকালকেই মনে হয় বলেছিলাম, ম্যাক কার্ভে দিনের বেলাতে হচ্ছে ঋতুস্রাবটা কি হয়, হয় কিন্তু আপনার হচ্ছে সেটা শুলে সেটা বন্ধ হয়ে যায়, তাই না? ম্যাক কার্ভের একটা ব্যাপারটা বলেছিলাম। ঋতুকালে এখানে হচ্ছে বহিষ্ঠার হচ্ছে ঋতুকালে এবং ঋতুর পূর্বে হচ্ছে উদারাময় হয়। কি হয়? উদারাময় হয়। দেখুন, এমন মেয়েরও কিন্তু এই উদারাময়ের কথা আছে, কিন্তু নির্দিষ্ট করে এখানে বলা হয় নাই। কিন্তু বহিষ্ঠা দেখুন ঋতুকালে এবং ঋতুর পূর্বে উদারাময় হয়। ঠিক আছে, এটা আমরা লক্ষ্য করব। এবং দুই ঋতুর মধ্যবর্তী 2-1 দিন স্রাব দেখা দেয়, তার পরবর্তীতে কি হয়, তার স্রাব থাকে না। কিন্তু এটা প্রত্যেক 2 সপ্তাহ অন্তর হচ্ছে কি হয়, এদের ঋতু হতে পারে, ঋতুস্রাব হতে পারে। সেটা তখন কেমন থাকবে? কালো এবং চাপ চাপ স্রাব থাকবে, এবং সেই সাথে প্রসব বেদনার মতো তার পেটে ব্যথা থাকবে। আমরা এই জায়গাগুলো দেখে একটু পার্থক্যটা করে নিব বহিষ্ঠার সাথে। ঠিক আছে, আর আর একটা ব্যাপার হচ্ছে, জি বলুন, জি স্যার। কি জানি বলছিলেন স্যার? না স্যার, আমি ভাবছিলাম যে আপনি আর বলবেন না পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার জন্য। আচ্ছা, তার পরবর্তীতে আর একটা মেডিসিন ছিল নাকি স্যার? এখানে না ক্রিয়োজট না, মনে এখানে হয়েছিল। না স্যার, আরেকটা ক্রিওজোটের কথা বলা হয়েছে, যেটা শুয়ে থাকলে ঋতুস্রাবটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, তো ক্রিয়োজোট হলো ঋতুস্রাব সহায়না হয় বসলে বা যখন ঘুরিয়ে বেড়ায়, তখন হচ্ছে কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে একটু সহসা আমরা পার্থক্য করে নিতে পারি। এগুলি কি হয়, আমরা যেগুলি দেখলাম ঋতুস্রাব হচ্ছে রাতে বেশি হয়, কিন্তু এটার ব্যাপারটা হলো কি, এটা শয়নে হয় কিন্তু বসলে বা ঘুরে বেড়ালে সেটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যাবতীয় স্রাব এই ইয়ের হচ্ছে ক্ষতকর থাকবে, জ্বালাযুক্ত থাকবে, দুর্গন্ধ থাকবে। এবং এদের ক্রিয়োজোটের রোগীর হচ্ছে দাঁত ক্ষয়ের একটা প্রবণতা থাকে, দাঁতগুলো কালো কালো হয়ে যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তো যাই হোক, আমি এর পরবর্তীতে যখন ক্রিয়োজোট আসবে, ক্রিয়োজোটে আরো বিস্তারিত এই বিষয়ে আরো বলবো। আজকে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, আরো আজকে সময় একটু স্বল্পতা। জি স্যার, পরবর্তী চ্যাপ্টারে একটু যান। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা তাহলে এখন ব্যাক চ্যাপ্টারে চলে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা এসি এলএস কিউট থেকে অ্যামোনিয়া পড়ছি। এর ব্যাক চ্যাপ্টার হলো সেন্সেশন অফ কোল্ডনেস ইন দি ব্যাক বিটুইন স্কোপুলা। স্কোপিউলা কোথায়? সেন্সেশন অফ কোল্ডনেস, একটা ঠান্ডার সেন্সেশন, ঠান্ডার অনুভূতি কোথায়? ইন দি ব্যাক, পিঠে। বিটুইন স্কেপুলা মানে পিঠে দুই কাঁধের মাঝখানে। বিটুইন স্কেপুলা মানে দুই স্কেপুলার মাঝখানে, পিঠে দুই স্কেপুলার মাঝখানে সেন্সেশন অফ কোল্ডনেস থাকে, তার ঠান্ডার একটা অনুভূতি। এটা এটা কি, এটা ল্যাকলেন্থিসিস স্যার, ল্যাকলেন্থিস। ল্যাকলেন্থিসের সাথে এটার আমরা পার্থক্যটা করার জন্য আপনাকে অনুরোধ করছি স্যার। দেখুন, এখানে বলা হচ্ছে দুই পিঠের কাঁধের মাঝে একটু শীত বা ঠান্ডা অনুভূতি। এই কথা, এটা হচ্ছে আমরা ল্যাকলেন্থিসেও পাই। কিন্তু ল্যাকলেন্থিসের ব্যাপারটা এখানে শুধুমাত্র ঠান্ডা অনুভূতি না, এখানে ব্যাপারটা হচ্ছে এর হচ্ছে ঘাড়ে ব্যথা থাকে।
ঘাড় ব্যথা থাকে, আমরা স্টিফ নেক যেটা বলি, হ্যাঁ। এবং সেই সাথে দুই কাঁধের মধ্যবর্তী স্থানে একটু শীত ভাব অনুভূত হয়, কিন্তু এর থাকবে মূল ব্যাপারটা কি থাকবে, ঘাড়ে ব্যথা থাকবে। ঘাড়টা মনে হচ্ছে যে কোনো একদিকে টেনে ধরে আছে, অন্যদিকে ঘাড় ঘোরাতে পারে না, ঘোরাতে গেলে ঘাড়টা ব্যথা করে। এইরকম ব্যাপারগুলো হচ্ছে ল্যাকলেন্থিসে থাকবে, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। এবং সেই সাথে এদের হাতের তালু এবং পায়ের তালু জ্বালা থাকতে পারে, এটা গুরুত্বপূর্ণ ভাবে আমরা লক্ষ্য করে দেখব। এর রোগী হচ্ছে মানসিক সিমটমে মনে করে তার মাথাটা বড় হয়েছে, সামান্য শব্দ হলে তার এই ব্যথাটা বাড়ে। এই ব্যথার কারণে রাতে তার ঘুমের ব্যাঘাত ঘটে, ঘুম কম হয়। এটা আমরা গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবো, ঠিক আছে। আর ঘাড়টা কেমন বললাম, যে কোনো একদিকে টেনে ধরে, সেটা নড়াতে চড়াতে পারে না, সেটা খুব বেশি কষ্ট হয়, ঠিক আছে, এটা ব্যাপার। এবং মাথার ডান দিকে হচ্ছে ব্যথা, এবং সে মাথার ডান দিকের ব্যথা এবং কি হবে, সেটা দাঁতের মাড়ি পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। এরকম লক্ষণে আমরা ল্যাকলেন্থিস আমরা ব্যবহার করতে পারি, ল্যাকলেন্থিস ভিক্টোরিয়া। ঠিক আছে স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা দেখলাম যে তার পিঠে দুই কাঁধের মাঝখানে যদি সেন্সেশন অফ কোল্ডনেস থাকে, সেক্ষেত্রে আমরা ল্যাকলেন্থিসের সাথে এমন মিউরের পার্থক্যটা শুনলাম। আমরা এক্সট্রিমিটিস অধ্যায়ে চলে যাচ্ছি। আপনারা জানেন আমরা এসসি এলএন স্যার এলএস কিউর থেকে এমন মিউর এমিউনিটি পড়ছি। এমন মিউরের এক্সট্রিমিটিসটা কেমন? হ্যামস্ট্রিংস ফিল পেইনফুলি শর্ট হোয়েন ওয়াকিং। তো হ্যামস্ট্রিং পেশি, হাঁটতে গেলে পায়ের একটা হ্যামস্ট্রিং পেশি রয়েছে, সেই পেশির মধ্যে ফিল পেইনফুলি শর্ট হোয়েন ওয়াকিং। তাহলে এই যে হাঁটতে গেলে পায়ের হ্যামস্ট্রিং পেশিতে, হ্যামস্ট্রিং পেশিটা কি? পায়ের পিছনের হাঁটু ও উরুর যোগাযোগকারী দড়ির মতো শক্ত যে পেশি, হাঁটু এবং উরুর মাঝখানে, এই যে পায়ের পেছনে হাঁটু এবং উরু সাথে সংযোগকারী দড়ির মতো শক্ত যে একটা মাংসপেশি, সেটা হ্যামস্ট্রিং। এটাতে তাহলে যে হাঁটতে গেলে কি হয়, হাঁটতে গেলে পায়ের হ্যামস্ট্রিং পেশিতে ব্যথা করে, ফিলস পেইনফুলি। সন্ধিগুলিতে টান টান অনুভব হয়, টেনশন ইন জয়েন্টস অ্যাজ ফ্রম শর্টেনিং অফ দি মাসলস। সন্ধিগুলোতে, যে জয়েন্টগুলোতে, পায়ের জয়েন্টগুলোতে তার কি মনে হয়, টান টান ভাব মনে হয়, যেন পেশিগুলো ছোট হয়ে গেছে। পায়ের সন্ধিগুলোতে টান টান ভাব, পায়ের সন্ধি মানে জয়েন্টগুলোতে, পায়ের জয়েন্টগুলোতে টান টান একটা ভাব থাকে, এবং টেনশন, যেটা টেনশন মানে টান টান ভাব, এবং মনে হয় কি মনে হয়, অ্যাজ ফ্রম শর্টেনিং মানে শর্ট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে তার পেশিগুলো, মাসলগুলো, শর্টেনিং অফ দি মাসলস। তাহলে তার সেই হ্যামস্ট্রিং পেশির মধ্যে ব্যথা অনুভব করে হাঁটার সময়, এবং তার যে পায়ের যে জোড়াগুলো রয়েছে, সন্ধিগুলো, জয়েন্টগুলো, সেগুলোর মধ্যে টান টান মনে করে এবং ছোট হয়ে যাচ্ছে পেশিগুলো, এমন তার মনে হয়। এটা কোষ্ঠিকাম, এবং এটা এটা একটা রেমিটার না, সিমেক্স না স্যার? এই পার্থক্য, এটা সাইমেক্স, এটা সাইমেক্স। জি সাইমেক্স স্যার। তাহলে স্যার এখানে একটু পার্থক্য করার জন্য আপনাকে অনুরোধ করছি স্যার। জি স্যার, এখানে দেখুন আমাদের কস্টিকামটার ব্যাপারটা হলো, কস্টিকামের পেশেন্ট সাধারণত খুব বৃদ্ধ বয়স্ক যদি না হয়, তাহলে তাদের মাথার চুলটা হচ্ছে অধিকাংশ কালো থাকে, এবং এদের পেশিগুলো হচ্ছে শক্ত থাকে, ঠিক আছে। পরিশ্রমী মানুষ হয়, এরা শক্ত পেশির মানুষ হয়। এই মানুষগুলোর ক্ষেত্রে এদের যে মানে যেখানে যে ক্ষত অনুভূতি, এবং সেখানে টাটা নিয়ে একটা ব্যথা থাকবে, এবং সেই সাথে জ্বালাবোধ থাকবে। এরা মানসিক ভাবে দেখা যাচ্ছে বিষাদগ্রস্ত মানুষ, দুঃখিত ভাব বা কোনো বিষয়ে নৈরাশ্যতার একটু চিহ্ন আমরা পেয়ে থাকি, ঠিক আছে। অত্যন্ত অনুভূতিশীল মানুষ, পরের দুঃখ সে একেবারেই বিগলিত হয়ে পড়ে, বিষণ্ণ নৈরাশ্য তার সঙ্গের সাথে। ছেলে যদি হয়, সে একা বিছানায় শুয়ে থাকতে চায় না। বহুদিন স্থায়ী দুঃখ ভোগ হেতু যদি তার যদি কোনো রোগে যদি উৎপত্ত যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা কোষ্ঠিকামের কথা হচ্ছে মনে করতে পারি, ঠিক আছে। কোষ্ঠিকামের একাঙ্গিন পক্ষাঘাত আছে, বিশেষ করে ডান পাশে পক্ষাঘাত আছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো আছে। এবং সেই সাথে দেখুন এখানে বলা হচ্ছিল যে হ্যামস্ট্রিং, ঠিক আছে, মাংসপেশিতে টান টান ধরা যদি ভাব যদি থাকে, আমরা যদি দেখি কালো চুল বিশিষ্ট ব্যক্তি, এবং তাদের হচ্ছে
মাংসপেশিগুলো শক্ত, এরকম মানুষ যদি দেখি তাদের পিছনে মানে দুঃখ কষ্টের একটা যদি হিস্ট্রি যদি থাকে, তাহলে আমরা কষ্টিকামের ব্যাপারটা হচ্ছে মনে করতে পারি। ঠিক আছে, কষ্টিকাম ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই ভালো কাজ করে, তবে ডান পাশে খুব ভালো বেশি কাজ করে। ঠিক আছে, এটা হলো কষ্টিকাম সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে বললাম। আর একটা আমাদের মেডিসিন সম্পর্কে বলা হয়েছে সাইমেক্স। সাইমেক্সটা আমরা জানি সাইমেক্স খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সাইমেক্সের এই যে যে টেনে ধরা যে কথাটা বলা হয়েছে যে সংকুচিত হয়ে আসছে বেশি, এটার একটা বিশেষ একটা সময় আছে। সাইমেক্স মূলত দেখা যাচ্ছে পালা জ্বরের চিকিৎসা আমাদের দেশে বহুল ব্যবহৃত হয়, এবং পুরাতন কালে কি করা হতো, এই পালা জ্বর যখন হতো তখন হচ্ছে এই হাতে করে দেখা যাচ্ছে যে সার পোকা ধরে নিয়ে আসতো। কি করতো, এই সাইমেক্স ওষুধটা সার পোকা থেকে তৈরি। ঠিক আছে, এরা কি করতো, এই সার পোকাটাকে পুড়ে দেখেন আগের দিনের মানুষগুলো দেখেন কি অবস্থা, চিকিৎসা ব্যবস্থাটা তখন নিয়েছিল। এই সার পোকাটাকে ধরে নিয়ে এসে পানির মধ্যে করে দেখা যাচ্ছে রুগীকে খাইয়ে দিত। এই পালা জ্বর যাদের থাকতো এদের দিয়ে দিত আর কি। এদের ব্যাপারটা দেখুন, শীতের পূর্বে পিপাসা, কিন্তু শীত অবস্থায় পিপাসা থাকে না। ওর যখন গায়ে শীত লাগবে তার আগে তার প্রচুর পিপাসা হবে। ঠিক আছে, পানি পান করবে তখন তার শীত আসবে, শীত যখন আসবে তখন তার আবার পিপাসা থাকবে না। যদি থাকে তাহলে জল পান করলে, মানে তার যদি পিপাসা যদি থাকে তাহলে সে আর পানি পান করতে চাইবে না। কখন? শীত অবস্থা পিপাসা সাধারণত থাকে না, যদিও থাকে তখন সে জল পান করতে পারবে না, কারণ ইহাতে তার মাথা ব্যথা অতিশয় বৃদ্ধি পাবে। মানে শীত অবস্থায় যদি সাইমেক্সের রুগীকে যদি জলপান করতে যদি দেওয়া হয় তাহলে তার মাথা ব্যথা খুব বৃদ্ধি পেয়ে যাবে। এই কারণে সে কি করবে না, এই আপনার হচ্ছে জলপান করবে না। ঠিক আছে, এটা ব্যাপার। জলপান মাথা ধরা বৃদ্ধি পাওয়ার সাইমেক্সের একটি বিশিষ্ট কিন্তু লক্ষণ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই সঙ্গে ইহার আর একটা লক্ষণ যদি বলি মনে রাখবেন সবসময়, শীত অবস্থায় রোগী কিছুতেই জাগিয়া থাকিতে পারে না, ঘুমায়া পড়ে। ঠিক আছে, যখন শীত লাগে তখন সে কিছুতেই জেগে থাকতে পারে না, সে ঘুমিয়ে পড়ে। তবে এই অবস্থায় কখন, দেখুন যখন শীত অবস্থায় রুগী যখন ঘুমিয়ে থাকতেছে, পালা জ্বর আসতেছে, সেই সময় রুগীর পায়ের শিরা এবং মাংসপেশি এতটাই টেনিয়া ধরে যে কিছুতেই পা ছড়াইয়া শুইতে পারে না, পা তার সোজাই হচ্ছে না, এরকম অবস্থা হবে। উত্তাপ অবস্থায় যদি সে উত্তাপ, যদি শীত অবস্থাতে উত্তাপ অবস্থা যদি হয় তাহলে ক্রমাগত তার বমির একটা ইচ্ছে ভাব থাকবে, এবং ঘর্ম অবস্থায় দারুণ ক্ষুধা দেখিতে পাওয়া যায়, সেই সাথে তার কোষ্ঠবদ্ধতাও থাকে। এই হলো আমাদের সাইমেক্স। সাইমেক্সের এই যে পেশিটা টেনে ধরা ব্যাপারটা কখন, যখন শীত অবস্থায়, তাই সে যখন ঘুমাতে যাবে সেই রকম সময় বা ঘুমিয়ে পড়েছে সেই সময় তার মাংসপেশি টেনে ধরবে এবং সে কোনো রকম ভাবে পাটা সোজা করে সরিয়ে শুয়ে থাকতে পারবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা এর পরের লাইনটা পড়ছি। আমরা এক্সট্রিমিটিস রেমেডিটি অ্যামোনিও রেমেডিটির এক্সট্রিমিটিস অধ্যায় পড়ছিলাম। অফেন্সিভ সোয়েট অফ দি ফিট। আমরা কিন্তু এখান থেকে কিন্তু প্রেসক্রিপশনে চলে যেতে পারি। আমাদের কামাল স্যার, আমাদের শফিক স্যার মহোদয় বলেন যে একটি মাত্র লাইন থেকে অ্যালেক্সি নোটে আমরা রোগীতে চলে যেতে পারি। দেখেন যে পায়ের পাতায় দুর্গন্ধযুক্ত ঘাম। অফেন্সিভ মানে কি? দুর্গন্ধ। সোয়েট মানে ঘাম। অফ দি ফিট, যে পায়ের পাতায় যে ঘামটা, এটা দুর্গন্ধ খুব। তাহলে এখানে এই রেমেডিগুলোর যদি পার্থক্য করতে পারি তাহলে আমরা এখান থেকে রুগীকে আমরা রুগীর যে সমস্যাই হোক এখান থেকে কিন্তু তার আমরা মেডিসিনটা পেয়ে যাবো, তাই না স্যার? জি। তাহলে স্যার এই যে তার পায়ের পাতায় দুর্গন্ধযুক্ত ঘাম, তো এটার ব্যাপারে স্যার এখানে তো অনেকক্ষণ আপনাকে কথা বলতে হবে, যেহেতু এখানে টোটাল আচ্ছা, 6টা একটু ব্যাপারগুলো দেখুন স্যার, একটু ব্যাপারগুলো একটু দেখুন, আমি একটু বলছি দেখুন। অ্যালুমিনার পেশেন্টের হচ্ছে যদি আমরা মানসিক সিমটম যদি নিই, তারা হচ্ছে অত্যন্ত দুঃখিত থাকে এবং ক্রুদ্ধ এবং ব্যস্ত থাকে। ঠিক আছে, সে রাগান্বিত থাকে, ব্যস্ত থাকে। এদের অ্যালুমিনা পেশেন্টের হচ্ছে পেটের রোগ যদি হয় তাহলে সেটা পেটের বাম দিকে হবে। ঠিক আছে, এমনকি দেখেন এদের যে মলটা যেটা সেটা তরল মল হলে সেটা হচ্ছে বেগ দিতে হয়। ছোট ছোট বাচ্চাদের হচ্ছে যাদের আর্টিফিশিয়াল দেখা যাচ্ছে মিল্ক খাওয়ানো হয়,
এদের দুগ্ধজাত বাচ্চাদের হচ্ছে কনস্টিপেশন থাকে, ঠিক আছে। এটা দেখেন এদের যে চর্মে যে চুলকানি থাকে সেটা হচ্ছে সজ্জার উত্তাপে সেটা বৃদ্ধি পায়, এই একটা ব্যাপারগুলো দেখবো। এবং গুরুত্বপূর্ণ একটা সিমটম দেখবো অ্যালুমিনার ব্যাপারটা, যেটা দেখবো সেটা হচ্ছে এদের আলু সবচেয়ে বেশি অপছন্দ। এ কখনো আলু খেতে চাইবে না। আপনি এই যে আলুর অপছন্দ, এটা এমনই আমাদের যে আজকে যে মেডিসিন যে এমন মিওর এটাতে পাবেন না, বা এনাদের এখানে কম্পারেটিভ যেগুলো মেডিসিন আছে এগুলি পাবেন না। তাহলে এই জায়গা থেকে আমরা সহসাই অ্যালুমিনাকে হচ্ছে পার্থক্য করে নিতে পারবো। যদি আপনার কাছে পেশেন্ট এসে যদি বলে পায়ের তলায় হচ্ছে দুর্গন্ধযুক্ত ঘাম হচ্ছে, তাহলে আমরা এনাদার সিমটম গুলোর সাথে রুগীকে জিজ্ঞেস করে নিতে পারি এই রুগীর হচ্ছে যে ব্যাপারটা যেটা থাকতেছে সেটা হচ্ছে তার পছন্দ অপছন্দের ব্যাপারটা কিন্তু গুরুত্ব দিতে হয়। তাহলে দেখুন এখানে আমরা রুগীর কাছে কিন্তু কয়েকটা ব্যাপার কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখুন অ্যাগ্রাভেশন, অ্যামোলারেশন, ডিজায়ার এবং অ্যাভারশন, আমরা এই ব্যাপারগুলো দেখতে পারি। সেই সাথে এর হচ্ছে ডিজায়ার যেটা এটাতে আমরা তো অবশ্যই আমরা ব্যাপারগুলো অ্যাভারশনের ব্যাপারগুলো আমরা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে আমরা দেখবো। তাহলে দেখুন এখানে তার অ্যাভারশন কি আছে, আলুতে তার চরম অ্যাভারশন আছে, কারণ আলু খেলে তার যাবতীয় সমস্যাগুলো বৃদ্ধি পায়। তা আমরা এখানে এই ক্ষেত্রে মানে পায়ের পাতা দুর্গন্ধের ব্যাপারগুলো আমরা দেখে নিতে পারবো, ঠিক আছে। এখানে গ্রাফাইটিসের ব্যাপারটা দেখুন, গ্রাফাইটিসের ব্যাপার হলো অন্যরকম ব্যাপার। গ্রাফাইটিস আমরা জানি, গ্রাফাইটিস হচ্ছে একটু গৌর বর্ণের লোক, এরা মোটা সোটা হয়। ধন্যবাদ, আমাদের সাথে মাজহারুল ইসলাম ভাইয়া উপস্থিত আছেন। স্যার আমরা চেষ্টা করছি, আপনারা থাকেন, আপনারা সাহস দিলে, আমরা ছোট মানুষ, আমরা সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু হচ্ছে, আপনারা পাশে থাকলে আমরা সাহস পাই। তো এখন দেখুন গ্রাফাইটিসের ব্যাপারটা হলো দেখবো। গ্রাফাইটিস আমরা দেখতে গেলে করতে গেলে আমরা পড়েছিলাম মোটা, ফাটা, আঠা, চটা পড়েছিলাম, ঠিক আছে। গ্রাফাইটিসের ব্যাপারগুলো হলো এইরকম। গ্রাফাইটিসের রোগীর হচ্ছে পায়ের গোড়ালি ফাটা থাকে, পায়ের গোড়ালি ফাটা থাকে। এখন পায়ের গোড়ালি কেন ফাটা থাকে, এটা আমরা তো গ্রাফাইটিস পড়ছি আমাদের হচ্ছে মেডিসিনাল সিমটম, কিন্তু ক্লিনিক্যাল সিমটম আপনি যখন যাবেন মডার্ন দেখা যাচ্ছে যে ওরা মডার্ন সায়েন্স ওরা কি আবিষ্কার করছে, এই পেশেন্টের হচ্ছে শরীরে হচ্ছে ডিফিসিয়েন্সি অফ আয়রন থাকে, আয়রনের ঘাটতি থাকে। আমরা জানি যে আমাদের হচ্ছে যেটা গ্রাফাইটিসে যারা রোগী আছে এরা মোটা থলথলে হলেও দেখা যাচ্ছে কি হয়, এদের দেখা যাচ্ছে রক্ত স্বল্পতা থাকে, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমরা দেখবো। দেহটা কেমন হবে, তাহলে দেহটা হবে মোটা হবে, থলথল হবে, এবং এরা কেমন হবে, গৌর বর্ণের মানুষ হবে, ঠিক আছে। এদের যে ক্ষত থেকে যে রস যেটা বাইর হবে সেটা কেমন হবে, আঠালো। পায়ের স্ট্রাপ গুলো দেখা গেলে আঠালো হবে, স্যান্ডেল পায়ে দিয়ে আছে, স্যান্ডেলের সাথে মনে হবে আঠার মতো জোড়া লেগে গেছে। আমরা এই স্ট্রাপটা থেকেও এখানে আলাদা করতে পারি, আমরা হচ্ছে গ্রাফাইটিসকে আলাদা করতে পারি, ঠিক আছে। এগুলি ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। আমি এটা গ্রাফাইটিস সম্পর্কে আরো বেশি কিছু বলতে চাচ্ছি না। আর সরিনামের ব্যাপারে অন্যান্য যে ব্যাপারগুলো থাকবে সেটা হলো গন্ধ থাকবে। অন্যান্য ব্যাপার মেডিসিন গুলোর সাথে গন্ধের ব্যাপার বলা হচ্ছে, কিন্তু সরিনামের ব্যাপারটা গন্ধ না, সরিনামের ব্যাপারটা দুর্গন্ধ অসহ্যকর, আপনি ওটা সহ্যই করতে পারবেন না। শুধুমাত্র ওই স্রাবে না, তার গা থেকেও একটা বিশ্রী দুর্গন্ধ আসবে, যেটা আপনি অন্য মেডিসিন গুলোতে এত বেশি দুর্গন্ধ পাবেন না। সরিনামের পেশেন্ট হচ্ছে প্রচন্ড পরিমাণ শীত কাতর হয়, তারা হচ্ছে মাথায় টুপি পরে থাকে, ঠিক আছে, গায়ে হচ্ছে 8-10টা কাপড় চোপড় পরে থাকে। আজকে যেমন হচ্ছে আমি একটা ভ্যানে চড়ে আসতেছিলাম, সে ভ্যান গাড়িওয়ালা বলতেছিল আমাদের পেছনে আরেকজন লোক বসেছিল, আব্দুল হামিদ নাম, তাকে হামদো বলে ডাকে। সে কি করে, ভ্যান চালক মানুষ, ও ভ্যান চালাতে চালাতে ওই ভ্যানের উপর ঘুমায় যায়, ঠিক আছে, চালাতে চালাতে ঘুমাইতে ও দেখা যাচ্ছে গাড়িটা রাস্তার নিচে নেমে দিছে। তাহলে এরা হচ্ছে এরকম অলস প্রিয় মানুষ। একটা ব্যাপার, ও শীতকালে দেখা যাচ্ছে যে উনি বলতেছিলেন শীতকালে তো সহসায় গোসল করতে চায় না, বা ওর গায়ের হচ্ছে পোশাকগুলো কিনলে 14-15টা পাওয়া যায়, 14-15টা পোশাক পাওয়া যায়। তাহলে বুঝেন সে কেমন হচ্ছে শীতকাতর, তার আশেপাশে থাকা যায় না। তো সে কোনো গাড়িতে উঠলে লোকজন তাকে পিছনে দেয়, তুমি পিছনে বসো বাবা, তুমি পিছনে বসলে আমরা গন্ধ কম পাবো, ঠিক আছে। এই সরিনামের ব্যাপারগুলো এটা থাকবে। সেই সাথে আমরা যদি পায়ের তলাতে যে আপনার যে ঘামটা যদি হয় সেটা যদি দুর্গন্ধ যদি থাকে, সেইটার ব্যাপারগুলো দিকে আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে। আর এখানে সানিকিউলার ব্যাপারটা আমরা যদি দেখি, সানিকিউলাতে হচ্ছে নিম্ন গতিতে ভীতি আছে। আমরা জানি উপর থেকে নিচে নামার সময় তার হচ্ছে চরম ভীতি আছে,
এটা আমরা স্যানিকিউলাতে পড়েছিলাম। আর স্যানিকিউলার হচ্ছে কপালের ঘাম শীতল হয়, কপালের ঘামটা শীতল হয়। আমাদের যেমন মনে করেন যে ওষুধগুলো আছে, কার্বোভেজের পেশেন্টের হচ্ছে কপালের ঘাম শীতল হয়। তার পরবর্তীতে আর একটা কি মেডিসিন স্যার সেদিন বললাম স্যার, যাই হোক কমন মেডিসিনটা আমি ভুলে গেছি, ইদানিং ভুলে যাওয়ার প্রবণতা আমার বেড়ে যাচ্ছে, জানি না হয়তো চাপ বেশি পড়ছে সেই জন্য কিনা সেটা জানি না। তো যাই হোক, তো এই একটা ব্যাপার, তাদের কপালে ঘাম হলো শীতল শীতল থাকবে এবং তার নিম্ন গতিতে ভীতি থাকবে স্যানিকুলার স্যানিকুলার এবং পায়ের তলাতেও যেটা ঘাম থাকে, এই ঘামটাও সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত হয়। এটা আমরা তো এখানে লিখায় আছে, সেটা আমরা দেখেছি। এখন এই স্যানিকুলার পেশেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মোটা সোটা হয় না, এরা যে রিকেটস হয়, ছোটবেলার ছোট বাচ্চা যদি হয় তারা হচ্ছে শীর্ণকায় হয়ে যায়, ঠিক আছে। এবং মানুষগুলো যেগুলো বয়স্ক মানুষ তাদের হচ্ছে শীর্ণকায় একটা ভাব থাকে। এখন এর একটু কোষ্ঠবদ্ধতা থাকে, এর কোষ্ঠবদ্ধতা থাকে। কেমন কোষ্ঠবদ্ধতা থাকে সেটা কোনো কিছু যান্ত্রিক কোনো কিছু দিয়ে বের করতে হয়, আঙ্গুলের ডগা দিয়ে অথবা পানের বোটা বলেন বা আমাদের জলাপস দিয়ে হচ্ছে এর হচ্ছে এটা বের করতে হয়, ঠিক আছে। সেই সাথে পায়ে হচ্ছে ঘামটা দুর্গন্ধযুক্ত ঘাম থাকে। বাহু বাম দিকে ঘোরালে, মানে তার বাহুটা হচ্ছে বাম দিকে ঘোরালে তার হচ্ছে রোগগুলো বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। এইটা দেখে আমরা লক্ষ্য রাখতে পারি। এর হচ্ছে আমি যে একটা বলেছিলাম সেটা কি, সেটা বলেছিলাম হলো এদের হচ্ছে ভীতি থাকে কোথায়, নিম্ন গতিতে ভীতি থাকে, একটা কথা বলছিলাম। সেই সাথে এদের ঘাম থাকে বলেছিলাম কপালে এবং মাথার, কপালের তুলনায় মাথার চাঁদিতে ঘামটা বেশি হয়, হ্যাঁ। এবং এটা যখন শুয়ে থাকে তখন হচ্ছে বেশি হয়। এর আলোক আতঙ্ক আছে, শীতল বাতাসে চোখ শীতল জল দিয়ে, মানে দেখা যাচ্ছে যে শীতল বাতাস যদি তার চোখে যদি লাগে তাহলে তার চোখ দিয়ে জল পড়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে তার মাথায় খুশকির প্রবণতাও থাকে, অনেকের ক্ষেত্রে উকুনের প্রবণতাও থাকে। তবে সরিনাম আমরা যেটা পড়ে আসছিলাম, সরিনামের রোগীর মাথায় কিন্তু উকুন হয়, প্রচুর পরিমাণে উকুন হয়, হ্যাঁ। এই দিকে এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে। আর আপনার হচ্ছে স্যানিকিউলাতে আপনার পিপাসা আছে, হ্যাঁ, পিপাসা আছে, তার বমি বমি ভাবও আছে। পিপাসাটা কেমন, বারবার জল পান করে কিন্তু অল্প পরিমাণে জল পান করে, ঠিক আছে। এটা কিন্তু অল্প পরিমাণে জল পান করে, অনেক জল পান করে না। আমরা অল্প পরিমাণে বারবার জল পান করে এবং সেটা অল্প পরিমাণ করে। এর আগে আমরা পড়েছিলাম কোথায়, পড়েছিলাম আর্সেনিক অ্যালবামে পড়েছিলাম, ঠিক আছে না। সে আর্সেনিক অ্যালবামের পেশেন্ট কেমন জল পান করে, সামান্য একটু জল পান করে, তার ঠোঁটটা ভিজলেই হলো, হ্যাঁ। এবং যতটুকু যাবে ওই অল্পটুকু মানে জল পান করলে এই স্যানিকুলার পেশেন্টের আবার বমি করার একটা প্রবণতা আছে। আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে পায়ে যদি দুর্গন্ধযুক্ত ঘাম যদি পায় তাহলে সেই ক্ষেত্রে স্যানিকিউলা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আরেকটা মেডিসিন সম্পর্কে বলা হয়েছে, এটা হলো সাইলেসিয়া। আমরা সাইলেসিয়া সম্পর্কে যদি জানি, সাইলেসিয়ারও মাথা ঘামে, মাথা গরম রাখতে চায়, ঢেকে রাখতে চায়। হাতে পায়ে খুব ঘাম হয় এবং পায়ের তলা খুব ঠান্ডা এবং তাতে দুর্গন্ধযুক্ত ঘাম। তাহলে এর পায়ের তলা খুব ঠান্ডা হতে পারে, পা এবং পায়ের তলা হচ্ছে খুব ঠান্ডা হবে, তাতে দুর্গন্ধযুক্ত ঘাম থাকবে। হাতে পায়ে ক্ষত থাকতে পারে এবং ব্যথাও হতে পারে। সে সাইলেসিয়ার পেশেন্টের ব্যাপারগুলো আরো ব্যাপার থাকে, এদেরও হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকে, এদেরও কোষ্ঠকাঠিন্য থাকে। এদের কোষ্ঠকাঠিন্যের ব্যাপার হলো খানিকটা মল বেরিয়ে আসে আবার হচ্ছে ভিতরে ঢুকে যায়। এটা আমরা হচ্ছে স্যানিকিউলাতেও আছে, এই ব্যাপারগুলো দেখবো। এরা হচ্ছে কাল্পনিক কিছু বিষয়গুলোতে ভয় পায়, মানে সমস্ত যেগুলি কাজ আছে এই কাজগুলো নিয়ে হচ্ছে সে ভয় পায়। যে কোনো কাজ করার আগে সে ভয় পায়, মনে হয় সে কাজটা সফল হতে পারবে না, ঠিক আছে। পরীক্ষায় অকৃতকার্য বা ফেল হওয়ার ভয় তার ভিতরে থাকে, এইটা মনে রাখবেন, এইটা ব্যাপার। আর হচ্ছে পরীক্ষাতে হচ্ছে অকৃতকার্য ভয় হওয়ার, এইটা আপনার হচ্ছে গ্লাইকোপোডিয়ামেও আপনারা পাবেন। তো এটা হচ্ছে কাল্পনিক ভয়, হ্যাঁ।
এটা তার কাল্পনিক ভয়, এটা আমরা জানি। এটা আমরা সাইলেসিয়ার ব্যাপারটা জানি। এদের যদি জানি সেটা হচ্ছে এদের মাথাটা একটু বড় হয়। হ্যাঁ, সাইলেসের মাথাটা একটু বড় হয়, পাটা অনেকটা সরু সরু হতে পারে, তবে আমাদের এমন মিয়রের মতো নয়, তুলনামূলক একটু ছোট, মানে সরু, কিন্তু এটা না। এরা হচ্ছে অশান্ত প্রকৃতির হয়, ক্রুদ্ধ স্বভাবের হয়। আমরা এই ব্যাপারগুলো মনে রাখবো। আর এদের রোগগুলো হচ্ছে নড়তে চড়তে এবং হচ্ছে শীতলতায় ঋতুকালে শয়নে হচ্ছে বৃদ্ধি পাবে। খুব ঠান্ডা বা খুব গরম দুইটাই হচ্ছে অসহ্য। এটার হচ্ছে একটা ব্যাপারগুলো মনে রাখবেন, ঠিক আছে? আর এদের কিছু কিছু রোগগুলো হচ্ছে খাবার পরেই বৃদ্ধি পেতে পারে। এই হলো অবস্থা। এই ছিল আমাদের সাইলেসিয়া মেডিসিন, সিলিকা যে মেডিসিন, সিলিকা বা সাইলেসিয়া না বলে। এই আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেদিন বলেছিলাম, কারো মনে আছে কিনা জানি না, সে আমাদের সিলিকা মেডিসিনটা কিন্তু বালু থেকে তৈরি, ঠিক আছে? বালু থেকে তৈরি। তো বালু দিয়ে আমরা জানি যে কি তৈরি হয়, কাঁচ তৈরি হয়, তাই না? কাঁচের ধর্ম হচ্ছে সে কিন্তু মস্কায় না, সে হচ্ছে ভেঙে যাবে। আচ্ছা, কে জানি আমাকে এখানে বলেছেন ক্যাম্ফরের কথাটা বলেছেন। হ্যাঁ, সুন্দর কথাটা বলেছেন। ক্যাম্ফরের হচ্ছে হিমাঙ্কের অবস্থা আছে, প্রচুর পরিমাণ হচ্ছে ঠান্ডা ঘাম হয়। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আমি ভুলে গিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। তা আমরা স্যার, আর মনে হয় পরবর্তী চ্যাপ্টার কিছু নাই মনে হয়, একটু দেখুন, অনেক সময় হয়ে গেছে। জি স্যার, ধন্যবাদ স্যার। সালাউদ্দিন স্যার, স্যার এরপর রিলেশনশিপটা রয়েছে, এটা ফলোড বাই এন্টিম ক্রুড ফসফরাস পালসেটিলা সেনিকুলা। তাহলে এখানে ফলোড মানে এর পরবর্তীতে এগুলো আসতে পারে, তাই না স্যার? জি, এই ওষুধগুলো পরবর্তী অ্যান্টিমক্রুড ফসফরাস সালফার সানিকুলা ভালো কাজ করে, ঠিক আছে? জি স্যার। তো ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া। আমরা আজকে আরেকটি রেমেডি শেষ করতে পারলাম। আমরা আজকের রেমেডিটা আমি ছিল, সবাইকে একটু বিনীত অনুরোধ করব, আপনারা ক্লাসে একটু দ্রুত জয়েন করবেন। প্রথম প্রথম দ্রুত জয়েন করলে আমাদের আলোচনাটা তাড়াতাড়ি শুরু করা সম্ভব হয়। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে স্যার, আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি একটু রিজাইন দিতে চাচ্ছি স্যার। জি স্যার, জি স্যার, তাহলে ভালো থাকবেন স্যার। শুভরাত্রি। জি স্যার, আসসালামু আপনারাও আলাইকুম। সবাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা থাকলো। আর একসাথে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। প্রয়োজনে যে কোনো সময় আমাকে নক করবেন, হেজিটেশন ছাড়াই নক করবেন। হয়তো ব্যস্ত থাকলে তখন আমি হয়তো রেসপন্স করতে না পারলেও পরবর্তীতে রেসপন্স করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি ঠিক স্যার, আছে, ভালো থাকবেন। জি আচ্ছা, স্যার, আল্লাহ ভালো হাফেজ, থাকবেন আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, শুভরাত্রি। তাহলে আসসালামু আলাইকুম। এখানে শেষ করে দিচ্ছি। আপনারা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, কোনো পরামর্শ বা কোনো মতামত থাকলে বলতে পারেন। তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।